দর্শক, বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী নানা রকমের হুমকি ধামকি দিচ্ছে। বাউলরা গান গাইতে পারবে না, তাদের হারমোনিয়াম, ঢোল, বাঁশি এগুলো হচ্ছে পাপাচারের জিনিস, এই পাপাচার করা যাবে না, এগুলো ভেঙে ফেলতে হবে, এগুলো প্রকাশ্যে তারা আসলেই তাদের মার হবে। এই ব্যাপারগুলো, হুমকি ধামকিগুলো যখন দেয়া হচ্ছে এবং এই মানিকগঞ্জে বাউলের ওপরে আঘাতের যে খবরটা আমরা জানি, তার পরিপ্রেক্ষিতে কয়েকদিন হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশের কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। যখন গতকালকেও ঠাকুরগাঁতে একই ধরনের ঘটনা ঘটেছে, বাউলদের ওপরে আক্রমণ করা, বাউলের বিরুদ্ধে সমাবেশ করা, সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় এবং মানে খুবই কঠিন ভাষায় চিৎকার করতে করতে বাউলদের দেখে নেওয়া, এদের গান বন্ধ করতে হবে, এগুলো পাপ, এই পাপ করা যাবে না, এরকম কর্মকাণ্ড গতকালকেও ঠাকুরগাঁতে দেখেছি। বাউলদের উপরে মারধর, নির্যাতন, এই ঘটনাগুলো। কিন্তু কোনো ঘটনাতেই পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, বরং যারা মেরেছে, এই মানিকগঞ্জে যারা মেরেছে, তারাই আবার প্রকাশ্যে সংবাদ সম্মেলন করছে নিজেদের চেহারা দেখিয়ে যে ওই বাউলদেরই শায়েস্তা করতে হবে। বাউল আবুল সরকারকে শুধু ফাঁসি না, পুরো বাউল এই গোষ্ঠী, এরা ধর্মের বিরুদ্ধে, এদেরকে জেলে ভরতে হবে। মোদ্দা কথা, যে কারণে শত শত মাজার বাংলাদেশে 5 আগস্ট সরকার পতনের পরে ভেঙে ফেলা হয়েছে এবং প্রত্যেকটা ভাঙার, এমনকি লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও পুলিশের কোনো ভূমিকা আমরা যখন দেখিনি, তখন এক ধরনের হতাশা কাজ করছিল। সেই হতাশাই বোধহয় একটু পানি ঢালার চেষ্টা করলেন আমাদের সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বললেন যে যারা দোষী তাদের বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেওয়া হবে। কেমন ব্যবস্থা নেওয়া হবে, কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা যে নেওয়া হবে সেই কথার উপরে আস্থা আমরা কতটুকু রাখতে পারি, চলুন একটু জেনে দেখি কি বললেন তিনি। সেটা জানার মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সারা দেশে বাউলদের ওপরে যে একের পর এক আক্রমণ হচ্ছে। বাউল আবুল সরকার কারাগারে তার পালাগান, 4.5 ঘন্টার পালাগানের 30 সেকেন্ড 1 মিনিটের কাটিং অংশ প্রচার করে তাকে নানাভাবে বিতর্কিত করা হচ্ছে। অনেক বাউল যুক্তি দেখানোর চেষ্টা করছেন যে 4.5 ঘন্টার পালা শুনলে সবাই এমনিতেই বুঝতে পারবে যে ওটা বাউল আবুল সরকারের কথা নয়, এটা হচ্ছে জীব এবং পরম দুই পক্ষ হিসেবে তারা পালাগানে লড়াই করে। সেই জীব এবং পরমের যে দুইটা পক্ষ, সেখানে জীবের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং ওইটা একটা অ্যাক্টিং। জীব এবং পরমের চরিত্রে দুইজন বাউল অভিনয় করে। অ্যাক্টিং করার সময় নানা রকমের যুক্তি দিয়ে, অযুক্তি, কুযুক্তি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেন এবং যুক্তি তর্কের মাধ্যমে শেষে যে রেজাল্টটা হয় সেই রেজাল্টটা পজিটিভ রেজাল্ট হয় এবং সেখানে বোঝা যায় যে বাউলরা কখনোই ধর্মকে কিংবা আল্লাহকে, নবীকে, কাউকে অপমান কিংবা কটূক্তি করেন না। যেটা যুক্তি হিসেবে আসে সেটা, সিনেমার ভিলেন যেমন সিনেমার গল্পের প্রয়োজনে অনেক অশালীন কাজ করেন, সেগুলো ব্যক্তি হিসেবে, ব্যক্তি ভিলেন তার ব্যক্তি জীবনে সেগুলো যেমন করেন না, ঠিক তেমনি এখানেও অ্যাক্টিংটা করেন, সেই যুক্তি অনেকে তুলে ধরছেন। কিন্তু কোনো যুক্তিতেই কোনো কাজ হচ্ছে না। চতুর্দিক থেকে প্রতিবাদ আসছে, শিল্পীরা মাঠে নামছেন। আবার কিছু কিছু দু একজন শিল্পী, দু একজন একেবারে সাম্প্রদায়িক ঘরানার শিল্পী, তারা ফেসবুকে লাইভ করে বলছেন যে এই বাউলের ভার আমরা নিতে পারবো না। অথচ ওরা শিল্পী, গান গেয়ে জীবিকা অর্জন করে। একজন তো বলেই ফেলেছে প্রয়োজনে আমি গান ছেড়ে দেব, মানে গান ছেড়ে দিয়ে অন্য কিছু করে খাবো, তাও আমি এটা সহ্য করব না। তো বাবা, তুই আগে গানটা ছাড়, গানটা ছেড়ে তারপরে গানটা যদি পাপের পথ হয়, তাহলে পাপের পথে এতদিন যে কামাইটা করেছিস, গাড়ি বাড়ি করেছিস, সেগুলো বাবা তুই দান করে দে, সদকা করে দে, কিংবা সেগুলো পুড়িয়ে ফেল। পাপের মানে টাকায় কেনা কিংবা গড়া সম্পদ, সেগুলো তো রাখা উচিত নয়। দিনের পথে এসে সঠিকভাবে দিন চর্চা করে তারপরে এই কথাগুলো বললে আমার মনে হয় ভালো হয়। কিন্তু এখানে এটা প্রতিষ্ঠিত করার দরকার নেই যে কেউ যদি অপরাধ করে তাকে ছাড়তে হবে, ছেড়ে দিতে হবে, কিংবা কাউকে মুক্তি দিতে হবে। অপরাধীকে মুক্তি দেওয়ার কিছু নেই, কিন্তু তার আগে বুঝতে হবে যে
যেটাকে অপরাধ বলা হচ্ছে সেটা যাচাই বাছাই করে পরিপূর্ণ একটা কংক্রিট সিদ্ধান্তে আসতে হবে, বিভিন্ন গবেষণা করে, এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে যে এটা অন্যায় কিনা, কিংবা তিনি যেটা বলেছেন সেটা ব্যক্তি হিসেবে তিনি সেটা মানেন কিনা, ক্যারেক্টারে অভিনয় যখন করেছেন যেটা তিনি বলেছেন আর ব্যক্তি তিনি, এই দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা, পালা গানটা আসলে কি, 4 ঘন্টা 4.5 ঘন্টার পালা গানের আসলে থিওরিটা কি, এই ব্যাপারগুলো পরিষ্কার করে বুঝবান যারা, তারা গবেষণা করে যদি কেউ অপরাধী হয় তাহলে অবশ্যই তাকে শাস্তি দিতে হবে, সেটা প্রেসিডেন্ট না হন না কেন, কেউ তো অপরাধের ঊর্ধ্বে নয়। চারিদিক থেকে যখন প্রতিবাদ উঠছে যে এই বাউলদের উপরে অত্যাচার এগুলো মানে সহ্য করা হবে না, তখনও কিন্তু সারা দেশে এই কর্মকাণ্ডগুলো চলছে বিভিন্ন জায়গায়। গতকালকে ঠাকুরগাঁতে এই ঘটনা ঘটেছে, আবারও বাউলদের মারধরের ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু শফিকুল আলম তিনি বলছেন, ইত্তেফাকের শিরোনামটা দেখে নিতে পারেন, তিনি বলছেন বাউলদের ওপরে হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। সাঁড়াশি অভিযান চালাচ্ছেন মানে অনেকটা চিরুনি অভিযান, চিরুনি দিয়ে যেমন চিকন চিরুনি দিয়ে যেমন মাথার উকুন বের করে নিয়ে আসা হয়, মাথার উকুন বের করার কিন্তু একটা নির্দিষ্ট চিরুনি রয়েছে যেটা কালো রঙের হয় এবং তার ফাঁকাগুলো অতি মিহি, ওই মিহি ফাঁক দিয়ে উকুন বের হয়ে যাওয়ার কোনো পথ থাকে না। উকুন যেহেতু চুলের চাইতে একটু বড়, সেহেতু ওই চিরুনিতে সব উকুন চলে আসে আস্তে আস্তে। এভাবে চিরুনি অভিযান যদি সত্যিই করা হতো তাহলে তো প্রকাশ্যে এসে ওই তৌহিদি জনতার মানে তথাকথিত তৌহিদি জনতার নামে যারা এই কাজগুলো করছে তারা তো প্রকাশ্যে এসে সংবাদ সম্মেলন করতে পারতো না এবং নিজেদের পক্ষে সাফাই গাইতে পারতো না যদি সত্যি এরকম অ্যাকশান হতো। কি বলছেন তিনি? বাউলদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে বলেছেন। তিনি বলেছেন বাউলের উপরে যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। মানিকগঞ্জে পুলিশ এই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। একই সঙ্গে অন্য 2-1 জায়গায় যেখানেই হামলা হয়েছে সেসব জায়গায় সাঁড়াশি অভিযান চলছে। সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মানিকগঞ্জ, ঠাকুরগাঁ ও খুলনায় হামলার শিকার হয়েছেন বাউলরা। সেই প্রেক্ষাপটেই তিনি বলছেন যে সাঁড়াশি অভিযান চলছে। এই সাম্প্রদায়িক ব্যাপারগুলো বাউলের উপরে যারা হামলা করছে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। এখন এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে, সরকার থেকে কেন নির্দেশনা দিতে হবে? আলাদা করে কেন নির্দেশনা দিতে হবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনেই তো রয়েছে যে সমাজে যারা বিশৃঙ্খলতা সৃষ্টি করবে কিংবা যদি কাউকে কেউ মারে, নির্যাতন করে, আঘাত করে, সেটা শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনিই সেটার বিরুদ্ধে পদক্ষেপ নেবে এবং এর জন্য দোষী যারা তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠাবে। আদালত নির্ধারণ করবেন যে তার দোষ নাকি গুণ, তাকে সাজা দেওয়া যায় নাকি মুক্তি দেওয়া যায়। কিন্তু আলাদাভাবে নির্দেশনা দেওয়ার তো কিছু নেই। তার মানে কি আপনারা আগে থেকে নির্দেশনা দিয়ে রেখেছিলেন যে তৌহিদি জনতার নামে কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে কিংবা এনসিপির নামে কোনো কিছু যদি দেশে কেউ ঘটায় তাহলে পুলিশ তাদেরকে কিছু বলবে না, পুলিশ তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, শুধু কিছু বলবে না। যারা মার খাবে বরং তাদেরকেই গ্রেপ্তার করা হবে। কিছুদিন আগে ধানমন্ডিতে এক নারীকে পেটানো হলো, সেই নারীকে যারা পেটালো তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেনি, যে নারী মার খেলেন সেই নারীকে গ্রেপ্তার করার ঘটনা দেখলাম। সারা দেশে বহু জায়গায় যারা মব করছে তাদেরকে কোনো গ্রেপ্তার করার ঘটনা আমরা দেখিনি। যারা মবের শিকার হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন আইনে তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার ব্যাপার আমরা দেখছি। যে কথা বলছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আলাদাভাবে নির্দেশনা দিতে হবে কেন সরকারের তো ওটা নিশ্চিত করা উচিত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জায়গায় কেন অ্যাকশান নিল না, কেন অপরাধীদের ধরল না, কিংবা যখন বাউলদের মারলো তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের লাঠিচার্জ করলো না, কেন তাদের বিরুদ্ধে গেল না, কেন পাশে দাঁড়িয়ে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো করতে দিল।
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যখন আপনি এই জবাবদিহিতা চাইবেন, তখন সারা দেশে কোথাও আর নতুন করে নির্দেশনা দেওয়া লাগবে না যে এটার জন্য তুমি ওকে ধরো ওকে ধরো। আমরা মামলা হয়েছে শুনেছি আরও 2 দিন আগে, কিন্তু এখন পর্যন্ত তো একজনকে গ্রেপ্তার করার ঘটনাও আমরা দেখিনি। অথচ হাস্যকর হলেও সত্য যে গতকালকে এই তৌহিদি জনতা মানিকগঞ্জে প্রেস ক্লাবে এসে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে আবারও বাউলের বিরুদ্ধে কথা বলেছেন এবং বরং বাউলদের উপরে দোষ চালিয়েছেন যে তারা যেখানে সমাবেশ করছিল সেখানে বাউলরা গিয়ে নাকি তাদের সমাবেশ পণ্ড করার চেষ্টা করেছে। মানে তৌহিদি জনতার নাম দেবেন, ইসলামকে বিক্রি করবেন, ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করবেন, আবার মিথ্যা কথা বলবেন। বাউলরা নাকি তাদের সমাবেশ পণ্ড করতে গিয়েছিল, অথচ এটা ডাহা মিথ্যা। পৃথিবীর সবাই দেখেছে ভিডিও চিত্রে যে কি হয়েছিল, কারা কাদেরকে আক্রমণ করেছে। সেই ক্ষেত্রে পুলিশকে একেবারে নির্বিকার থাকতে গিয়ে দেখা গেছে। পুলিশ অন্যান্য ক্ষেত্রে হুট করে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ভিডিও ফুটেজ দেখে এটা দেখে ওটা দেখে যারা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে সময় লাগে না তাদের, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ব্যানারটা আছে তৌহিদি জনতার, সেহেতু পুলিশের অনেক সময় লাগছে। তার মানে কি দেশটা এখন এই তৌহিদি জনতার ব্যানারেই চলছে, তারাই চালাচ্ছে? কিছুদিন আগে আমরা দেখলাম, কিছুদিন মানে গত 17ই নভেম্বর ধানমন্ডিতে 32-এ আবার যখন মব হলো, তখন ডিসি মাসুদকে অসহায়ের মতো তার অফিস মানে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোনে বলতে শোনা গেল, যখন ঊর্ধ্বতন কর্মকর্তা শক্তি প্রয়োগ করতে বললেন, অর্থাৎ লাঠিচার্জ করতে বললেন, তখন তাকে বলতে শোনা গেল, স্যার এরা তো মানে শিবির, আমাদের লোকই, আমাদের পক্ষের লোক, আগেই এভাবে মারপিট করা ঠিক হবে না, আগে আমাকে সময় দেন, আমি ওদেরকে বুঝিয়ে সরাতে পারলে তার হলো, না হলে তারপরে শেষে বল প্রয়োগ করা যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে সফট কর্নার কাজ করবে, আর কারো কারো ক্ষেত্রে চোখ মুখ বন্ধ করে মারপিট হবে। এই ব্যাপারগুলো কি সরকার থেকেই নির্ধারিত হয়েছে? সরকারই নির্ধারণ করে দিয়েছে যে এদের গায়ে হাত দেওয়া যাবে না, ওরা যাদেরকে মারতে যায়, যে মার খালো তাদেরকেই তুমি ধরো, এই ধরনের সিদ্ধান্ত কি নিয়েছে সরকার? আমার তো মনে হয় না যে এই ধরনের সিদ্ধান্ত সরকার কিংবা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিতে পারেন, কখনোই নিতে পারেন না। তার মানে সরকারের ভেতরে আরেকটা সরকার বাস করছে, কিংবা সরকারকে পুঁজি করে আরেকটা বড় শক্তির জন্ম হয়েছে বাংলাদেশে, যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় থেকে এই মবতন্ত্রকে কন্ট্রোল করছে। গতকালকেই আমরা দেখেছি বিএনপি নেতা মির্জা ফখরুল, তিনি বললেন যে এই বাউলদের উপরে যারা আক্রমণ করছে তারা ধর্মান্ধ উগ্র জঙ্গি গোষ্ঠী। তো বিএনপি শুধুমাত্র এই বিবৃতি দিয়েই কিংবা একটা সেমিনারে একটা কথা বলেই চুপচাপ, বাউলদের যে এই মানে অবস্থা করা হলো, বিএনপি একটা সমাবেশ করেনি, একটা প্রতিবাদ সমাবেশ করেনি, একটা প্রেস কনফারেন্স করেনি, প্রধান উপদেষ্টাকে জোর দিয়ে বলেনি যে এটা এখনই থামাতে হবে। যদি এটা না থামানো যায় তাহলে বাংলাদেশ এক সময় জঙ্গি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে সারা বিশ্বে, তখন আপনি ঠেকাবেন কি করে? যদি জঙ্গি রাষ্ট্রের তকমা আমি পেয়ে যাই তখন কিভাবে ঠেকাবেন? জঙ্গি রাষ্ট্র হিসেবে আফগানিস্তানকে সাইজ করার জন্য আফগানিস্তানকে ধুলির সাথে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল আমেরিকা, আমরা কি ভুলে গেছি? সেই একই ফর্মুলা যে আমাদের এখানে মানে প্রয়োগ হতে পারে। প্রথমে জঙ্গিবাদকে উস্কে দেওয়া, জঙ্গিবাদকে উঠতে দেওয়া, তোমরা আরও বড় হও, আরও বড় হও। আমেরিকা বিন লাদেনকে কে তৈরি করেছিল? আমেরিকা নিজে হাতে তৈরি করেছিল, নিজে হাতে তৈরি করে একটা পুরো অঞ্চলকে ম্যাসাকার করার মাস্টার প্ল্যান এঁকেছিল। ম্যাসাকার করার পরে তারপরে বিন লাদেনের প্রয়োজন যখন ফুরিয়ে গেছে, তখন তাকে গ্রেপ্তারের নামে অন দ্য স্পট গুলি করে মেরে ফেলেছিল। এই ব্যাপারগুলো, এই বিশ্বের এই ব্যাপারগুলো কি আমরা জানি না? আমরা কি অন্যের উদাহরণ থেকে আমরা শিখতে পারি না? অবশ্যই শিখতে পারি। বাংলাদেশে নাকি মানে জঙ্গি নিয়ে অতিরিক্ত নাটক করা হয়েছে, যাকে থেকে দাড়ি টুপি দেখলেই নাকি তাকে জঙ্গি আখ্যা দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশের বাংলা ভাইয়ের জন্ম হলো কোত্থেকে? এটা তো একটা বড় প্রশ্ন। তাহলে কি বাংলাদেশে বাংলা ভাইয়ের উত্থান হয়নি? উত্তরবঙ্গে নওগাঁ এলাকায় বাংলা ভাই মানুষকে মেরে গাছের সঙ্গে উল্টা করে ঝুলিয়ে রাখেনি? এই ঘটনাগুলো ঘটেছে। তাহলে অস্বীকার করার কি আছে যে তাদের সাকরেতরা এখনও রয়েছে এবং একটা কোমলমতি একটা প্রজন্মের পর প্রজন্ম একটা কোমলমতি শিশুদেরকে ডাইভার্ট করা হচ্ছে, মগজ ধোলাই করা হচ্ছে, এবং মগজ ধোলাই করে বলা হচ্ছে যে মানে কি বলবো, যে যুদ্ধের উস্কানি দেওয়া হচ্ছে, এবং এদেরকে মারা, এদেরকে খতম করে দেওয়া, এদের হত্যা করা, এদের কল্লা কাটা, এগুলো
এগুলোই নিয়ম তাদেরকে শেখানো হচ্ছে। সেই শেখানোর ব্যাপারে অতীতের কোনো সরকার কিংবা বর্তমান কোনো সরকার এতটুকু ভ্রুক্ষেপ করেছে কি? এখনকার সরকারকে দোষ দিতে চাচ্ছি না এই কারণেই যে সবথেকে বেশি দায় তো রাজনৈতিক সরকারের ছিল। এখন এই যে এত আলোচনা হচ্ছে বাউল মানে সরকার আবুল সরকারের গ্রেপ্তার নিয়ে এত কথা হচ্ছে, গত আওয়ামী লীগ সরকার যারা দাবি করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা দাবি করে ধর্মনিরপেক্ষ শক্তি, যারা দাবি করে প্রগতিশীল শক্তি, তাদের আমলে রীতা দেওয়ানকে মানে রিমান্ডে নেওয়া হয়নি, রীতা দেওয়ানকে গ্রেপ্তার করা হয়নি, বহু বাউলকে গ্রেপ্তার করা হয়নি, পেছনে হাতমোড়া দিয়ে চুল কেটে দেওয়া হয়নি, বাউলের গান বাড়ি পুড়িয়ে দেওয়া হয়নি, পুড়িয়ে যাওয়া গান বাড়ির ওপরে অসহায় বাউলের দাঁড়িয়ে থাকার সেই বিখ্যাত ছবিটার জন্ম হয়নি? হয়েছে তো, হয়েছে এবং করা হয়েছে। মানে একেবারে কি বলবো যে রাষ্ট্রের মদদে এগুলোকে করা হয়েছে, এগুলোকে পোষা হয়েছে এবং সেই পোষ মানা জিনিসগুলো এখন আরও যেহেতু মুক্ত বাতাস পেয়েছে এখন আরও বিকশিত হওয়ার চেষ্টা করছে। শুভ লক্ষণ এটাই যে সরকারের অতঃপর বোধোদয় হয়েছে, সরকার বাস্তবতা বুঝতে শিখেছে এবং বাস্তবতা বুঝতে পেরেছে, এর জন্য সরকারকে সাধুবাদ। এখন দেখার বিষয় যে সত্যি সত্যি এই কাজগুলো যারা করছে তাদেরকে সরকার গ্রেপ্তার করে যথাযথ শাস্তি দেয় কিনা, কারণ অপরাধীর শাস্তি দেবে আদালত, অপরাধীকে গ্রেপ্তার করবে পুলিশ, শাস্তি দেবে আদালত। কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার কোনো এখতিয়ার আপনার নেই, কিংবা কাউকে আপনি নাস্তিক কাফের ঘোষণা দেওয়ার অধিকারও কোরআন, ইসলাম, হাদিস কোনো কিছুই আপনাকে দেয়নি, কোথাও দেয়নি। কাউকে নাস্তিক ঘোষণা করার অধিকার কোনো মুসলমানকে আল্লাহও দেয়নি, আমাদের নবীজিও দেননি এবং সেই অধিকার আমাদের নেই। স্পষ্ট করে ইসলামের বাণী হচ্ছে, তুমি এক মুসলমান আর এক মুসলমানকে যখন কাফের বলছো, নাস্তিক বলছো, সে যদি সেটা না হয় তাহলে সেই কাফেরটা তুমিই হয়ে যাবে। শেখানো হয় এগুলো? শেখানো হয় না। মানে শেখানোর নাম করে এখন যেটা হয় সেটা হচ্ছে যে সরকার কিছুদিন আগে আরেকটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু ওই সিদ্ধান্তটা দোদুল্যমান মনে হয়েছে আমার কাছে। সিদ্ধান্তটা খুবই দরকার, সেটা হচ্ছে যে ওয়াজের নামে কোনো রাজনীতির কথা ওয়াজ মাহফিলে চলবে না। ওয়াজ মাহফিলে মানুষের দিনের কথা বলবে, মানুষ সম্মোহিত হবে দিনের কথায়, মানুষ এক আসমান থেকে সপ্তম আসমানে চলে যাবে কল্পনায় যে আমি সপ্তম আসমানে গিয়ে অনুভব করছি, তাকে এমনভাবে সম্মোহিত করে কল্পনার রাজ্যে নিয়ে যাওয়া হবে। অথচ এই ওয়াজ মাহফিলের নামে হিন্দি গানের মানে সুর নকল করে, গান হারাম, গান গাওয়া হারাম, অথচ হিন্দি গানের সুর নকল করে এই ওয়াজিরা, বেশিরভাগ, সবাই না, কিছু ভালো ওয়াজি তো রয়েছে, এরা যারা হিন্দি গানের মানে প্যারোডি তৈরি করে ওয়াজ মাহফিলে গিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে, যারা হেলিকপ্টার ছাড়া ওয়াজ মাহফিলে যায় না, যারা টাকা নিয়ে কন্ট্যাক্ট করে যায়, অথচ ধর্মে বলা হচ্ছে তুমি মানে তোমার দিন বিক্রি করে তোমার খাওয়ার কোনো অধিকার নেই। ধর্ম বলছে তুমি নামাজ পড়ো, নামাজ শেষে কাজের সন্ধানে বেরিয়ে পড়ো। তো নামাজ পড়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়ার এই থিওরি কি আমরা শেখাই? নাকি আমরা এটাই শিখি যে নামাজ পড়ানোর বিনিময়েও আমাকে টাকা নিতে হবে? ওটাও একটা কাজ, ওটা একটা পেশা না, ওটা পেশা নয়, ওটা কাজ নয়। আপনাকে দিন ইসলাম বিক্রি করে পেটের ভাত উপার্জন করার ক্ষমতা কিংবা অধিকার আল্লাহ আপনাদেরকে দেয়নি। এই ব্যাপারগুলো সবারই আমার মনে হয় বোধগম্যের মধ্যে আসা উচিত। সহনশীলতা অনেক বড় একটা ব্যাপার। ইসলাম শান্তির ধর্ম, শান্তি প্রতিষ্ঠিত করাই সব থেকে বড় ব্যাপার। কারণ নবীজিও কোনো কাফেরকে বলেননি যে ওর মানে সে যদি সরাসরি এসে যুদ্ধে লিপ্ত না হয় তাহলে বলেননি যে অমুকের কল্লা কেটে ফেলো, অমুককে যে পিটিয়ে এসো, এরকমটা বলেননি। বরং তার রাস্তায় যিনি কাঁটা বিছাতেন সেই কাঁটা বিছানো বুড়ি অসুস্থ হলে তার সেবা করেছেন নবী। অথচ আমরা দাবি করি আমরা সেই নবীর উম্মত, দাবি করি ঠিকই, কিন্তু নবীর আদর্শ মানে কি? নবীর আদর্শে কোথায় রয়েছে কাউকে মারপিট করা, কাউকে কাফের ঘোষণা করা, কাউকে নাস্তিক ঘোষণা করা? নয়, নাই তো, কোথাও নেই। এবং অন্যের ধর্মের প্রতি সম্মান জানানো ইসলামের সব থেকে বড় আদর্শ। এবং ইসলাম এত মহান এই কারণেই যে ইসলাম অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে শেখায়। প্রত্যেকটা ধর্মের অধিকার রয়েছে, কারো ধর্ম সম্পর্কে আমি কোনো কটু কথা বলতে পারি না। অথচ ওয়াজ মাহফিলে কি হয়? দুর্গা দেবী একা দাঁড়াই থাকতে পারে না, তার পেছনে বাঁশ দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। সে যার পেছনে বাঁশ দিয়ে দাঁড় করিয়ে রাখা হয় তার সামনে ওরা যে সিজদা করে, ভক্তি করে,
তাহলে যার নিজের দাঁড়ায় থাকার ক্ষমতা নাই তাকে কিভাবে ভক্তি করে? এই ধরনের নগ্ন বাজে ওয়াজ মাহফিল আমরা শুনি না? সেটা কি ওয়াজ মাহফিলে সেই রকম অশ্লীল বাজে অন্য ধর্মকে আঘাত করার এই ওয়াজ কি কোথাও মানে ইসলামে লেখা আছে এগুলো বলার, এভাবে নগ্নভাবে আঘাত করার? নাই। আবার ধর্ম অবমাননার কথা যদি বলেন যে আপনি বাউলের 4.5 ঘন্টার ফুটেজ থেকে 1 মিনিটের ফুটেজ, ওই জীব পরমের যে লড়াই সেই অভিনয়টা না মেনে 1 মিনিটের ফুটেজ দিয়ে যখন আপনি জাস্টিফাই করার চেষ্টা করছেন যে বাউল আল্লাহকে চ্যালেঞ্জ করছে, নবীর সম্পর্কে বাজে কথা বলছে, হ্যাঁ তার দোষ হলে তার 4.5 ঘন্টার সেই ভিডিও ফুটেজ দেখে আদালত বিচার করুক যে তার দোষ কি, দোষ হলে তার সর্বোচ্চ শাস্তি দেন, সমস্যা নাই। কিন্তু যে ব্যক্তি আপনার ধর্মের নামে মন্দিরে গিয়ে বলে যে পূজা রোজা একই মুদ্রার এপিঠ ওপিঠ, তাকে তো আপনি ধর্ম অবমাননার জন্য মব করেন না, তাকে গিয়ে ধরেন না, তাকে গিয়ে লাথি মেরে পুকুরে ফেলে দেন না, তাকে গ্রেপ্তারের দাবিতে একটা মিছিল করেন না? করেন না তো। করেন না কেন? রাজনৈতিক স্বার্থে করেন না? দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।